আরে মুকেশ বাবু, আপনি? ম্যানেজার বাবু কেমন আছেন আপনি? আমি তো ঠিক আছি। কোথায় ছিলেন আপনি? বেশ কয়েক মাস হলো আপনি ব্যাংকে আসেন না। আসলে ব্যাপারটা হলো আমি আমার ফ্যাক্টরিটা একটু দূরে শিফট করেছি। ফ্যাক্টরি স্টার্ট করা, সেখানে কাজকর্ম চালু রাখা, আমি জানি কি ঝামেলা। কিন্তু মুকেশ বাবু, 6 মাস মতন হয়ে গেল আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ট্রানজাকশনই হয়নি। আর এমন পরিস্থিতি হলে আমাদের ম্যানেজারদের চিন্তা বেড়ে যায়। মাঝে মাঝে চলে আসুন। ওই যে বলে না, পয়সা আর মানুষ দুজনেরই ঘোরা উচিত। আপনি ঠিকই বলেছেন ম্যানেজার বাবু। মিস্টার শর্মা, আমি আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কিন্তু পেপার ওয়ার্ক অনেকটা রয়েছে, একটু সময় লাগবে। কিন্তু আমার একটু আর্জেন্টলি টাকাটা চাই, ট্রান্সফার করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড স্যার, আমি এটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। আপনি একটা কাজ করুন, আপনি এই ফর্মটা ফিল আপ করে দিন। এটা আমাকে আমার ব্যাকএন্ড অফিসে পাঠাতে হবে। কেন? এটা এখানে হতে পারে না? স্যার, আসলে চেঞ্জেস, ভেরিফিকেশন এগুলো সব আমাদের ব্যাকএন্ড অফিসে হয়। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আজই এই ফর্মটা ব্যাকএন্ড অফিসে পাঠিয়ে দেব। সবকিছুই যদি ব্যাকএন্ড অফিসে হয় তাহলে এই ব্রাঞ্চটা কেন খুলে রেখেছেন? ব্রাঞ্চ আপনার রিকোয়েস্ট নেওয়ার জন্য স্যার, বাট ডোন্ট ওয়ারি, আই এম অ্যাট ইউর সার্ভিস। আপনার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গত 10-15 বছরে ব্যাংকিংয়ের পুরো সিস্টেমটাই বদলে গিয়েছে। একটা সময় ছিল যখন আপনার ব্যাংকের ম্যানেজার আপনার বাড়ির সদস্যের মতো ছিল, কিন্তু এখন হাইটেক ব্যাংকিং আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গিয়েছে। ছোট ছোট কাজগুলি আউটসোর্স করা হয়। পার্সোনালাইজ ব্যাংকিং, কাস্টমার সার্ভিসের মতো শব্দ প্রত্যেক মুহূর্তে শুনতে পাওয়া যায়, কিন্তু বাস্তব এটাই যে আপনি প্রত্যেকবার কোনো নতুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সঙ্গে ফোনে ডিল করতে থাকেন, যে আপনাকে শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট নাম্বারে জানে। আপনাকে সে একেবারেই চেনে না। আজকের দিনে একটা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করার অর্থ হলো পিন নাম্বার, কেস সেন্সিটিভ পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন্স, ইমেল ভেরিফিকেশন, আরও না কত কিছু। ব্যাংকিং সত্যি পুরোপুরি বদলে গিয়েছে। তাহলে এটাও ঠিক যে ব্যাংকে লুটের পদ্ধতিটাও পাল্টে গিয়েছে। একদম নতুন ধরনের লুট, ই ফ্রড। হ্যালো। হ্যালো, এটা কি হরিশবাবুর ল্যান্ডলাইন নাম্বার? হ্যাঁ, আপনি কি বলছেন? আগে উনি আমাকে অনেক দিন ধরেই চেনেন, অনেক বছর ওনার সঙ্গে টাচে নেই। আই এম সরি, হরিশবাবু তো মারা গেছেন। ও গড, কবে? 2 বছর আগে। আই এম সো সরি ম্যাডাম। ইটস ওকে। আসলে আমার নাম মৌসুমী, আমি ওনার বৌমা। আমি আপনাকে কিছু সাহায্য করতে পারি? আগে না, কিছু না, থ্যাংক ইউ, বাই। শিওর স্যার। স্যার, আমি আপনার রিকোয়েস্টটা এক্ষুনি প্রসেস করে দিচ্ছি, কিন্তু ব্যাংক আপনাকে 48 আওয়ার্সের মধ্যে রিভার্ট করবে। সরি স্যার, এটা ডলবিয়ান্স কলের ব্যাকএন্ড অফিস, বাট আমি আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা ব্যাংকের ব্রাঞ্চ অফিসে ফরওয়ার্ড করে দিয়েছি। বাট স্যার 48 আওয়ার্স তো লাগবেই। স্যার, কাইন্ডলি নোট ডাউন ইউর রিকোয়েস্ট নাম্বার। ইটস 5464। হ্যাঁ রবি, আমি সব বুঝতে পারছি। আমি তোমায় প্রমিস করেছি না, আমি যতটা পারবো করব। বিদ্যা, আমি তোমাকে এভাবে বিরক্ত করতে চাইছি না, রিয়েলি, কিন্তু আমি করবোটাই বা কি? বোঝার মতোই তো কেউ নেই। ডোন্ট ওয়ারি রবি, আমরা কিছু ওয়ার্কআউট করব। তুমি এত টেনশন করো না। আচ্ছা শোনো, আজকে দেখা করতে পারবে? ট্রাই করব, কাজ শেষ হলে নিশ্চয়ই আসবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। বাই। আনন্দ, রবি আমার বন্ধু। আর আমি হলাম তোমার হাজবেন্ড। আনন্দ, রবি আমার ছোটবেলার বন্ধু, আর ওকে হেল্প করার কেউ নেই। ও খুব চালাক, ও তোমাকে ইউজ করছে। প্লিজ আনন্দ, 7 বছর হয়ে গেছে আর তুমি একই কথা বারবার কেন বলো? আর এই কথাটাই বলতে থাকবো যতদিন না তোমার চোখ থেকে এই অন্ধবিশ্বাসের ঠুলিটা না সরছে। এখন তুমি একজন বিবাহিতা মহিলা, আমাদের রিলেশনের অনেক রেসপন্সিবিলিটি তোমার উপর রয়েছে। আমাদের সারা জীবনের প্ল্যান এখনো বাকি, আর এই লোকটা আমাদের জীবনের অনেকটা সময় চুরি করে নেয়। প্রত্যেকদিন কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে তোমার সামনে চলে এলো, আর তুমি কিছু না বুঝে বোকার মতো ওকে টাকা দিয়ে দাও, ব্যাস। দেখো, আমি তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তুমি এই রবিকে সাহায্য করতে থাকো। আমি কোনোদিন তোমাদের মাঝে আসবো না, কিন্তু কোনোদিন আমাকে বলো না যে আমি তোমাকে কখনো ওয়ার্ন করিনি। 50 লাখ? জানি খুব একটা কম টাকা নয় বিদ্যা, কিন্তু তুমি তো জানো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। টাকা মায়ের কাছেই ছিল, আমাদের নিজের, কিন্তু আমার আপন কাকা সেটাও খেয়ে ফেললো। আমাকে নতুন বিজনেস ট্রাই করতেই হতো, সেজন্যই মার্কেট থেকে 50 লাখ টাকা তুলেছিলাম। এবার সেটা লস হয়ে গেলে আমি কি করব?
মার্কেট থেকে যা টাকা তুলেছি সেটা তো ফেরাতেই হবে। তোমার কাজ ছাড়াটা উচিত হয়নি রবি। জীবনে অনেক কিছু করা উচিত হয়নি বিদ্যা, কিন্তু হয়ে গেছে। আমাকে তো ভবিষ্যৎ ভাবতে হবে। আমি 50 লাখ জোগাড় একেবারেই করতে পারবো না, আমার কাছে অত টাকা নেই। আর আমি পেরেন্টসের থেকে চাইতেও পারবো না। আর আনন্দকে জিজ্ঞেস করা তো ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন। আই এম রিয়েলি সরি। বিদ্যা, একটা উপায় আছে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি? তোমার কোম্পানি মাইন্ডস্পিক কনসালটেন্টস ডলবি অ্যান্ড স্কোল্ডের কান্ট্রি ওয়াইড অ্যাকাউন্টস হ্যান্ডেল করে, তাই না? হ্যাঁ তো বিদ্যা, আমার কাছে একটা প্ল্যান আছে। চেঞ্জ অফ অ্যাড্রেস, ডেবিট আর ক্রেডিট কার্ডের বিষয়, ফোন ব্যাংকিং নাম্বার, নেট ব্যাংকিং পাসওয়ার্ড, সারা দেশের ডলবি অ্যান্ড স্কোল্ড ব্যাংকের সমস্ত ব্রাঞ্চের এই সমস্ত প্রসিডিউরাল কাজ মাইন্ডস্পিক কনসালটেন্সি নামে একটা কোম্পানি আর তার আলাদা আলাদা ডিভিশন হ্যান্ডেল করত। আর বিদ্যা ছিল এই কোম্পানিরই একজন এমপ্লয়ি। বিদ্যার মতো এক্সিকিউটিভরা কাস্টমারদের সঙ্গে সম্পর্ক রাখত আর তাদের সমস্ত ব্যাংকিং প্রয়োজনগুলো মেটাত। বিদ্যার স্বামী আনন্দ আর বিদ্যার বন্ধু রবি তিনজনই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। রবি ব্যাক এন্ড অপারেশনের সবকিছু সম্পর্কে অবগত ছিল আর সেগুলোকে ভেঙে চুরে একটা ফ্রড করার জন্য ছক করছিল। থ্যাংক ইউ। কুরিয়ারে এসেছে। হ্যাঁ, কিন্তু বাবার নামে 2 বছর বাদে? অদ্ভুত ব্যাপার তো। মৌসুমি, আমি তো কিছু বুঝতেই পারছি না। বাবাকে ব্যাংক থেকে একটা ইন্টিমেশন পাঠিয়েছে অ্যাড্রেস চেঞ্জের ব্যাপারে, ওনার অ্যাকাউন্টের ব্যাপারে। এটা কি করে হতে পারে? সত্যি আশ্চর্যের। আমি তোমার বাবাকে খুব ভালো করে চিনতাম। সেই জন্যই তো আমি বুঝতে পারছি না স্যার, ব্যাপারটা কি করে ঘটলো। যদি তুমি অ্যাড্রেস চেঞ্জের অ্যাপ্লিকেশন নাই করো তাহলে তোমার কাছে এই ইন্টিমেশন লেটারটা গেল কি করে? স্যার, 2 বছর হয়ে গেছে বাবা মারা গেছেন। সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি বাবার অ্যাকাউন্ট টাচও করিনি। আর অ্যাড্রেস চেঞ্জ তো দূরস্থ। আর চেঞ্জ অফ অ্যাড্রেস হলো কোথায়? চেন্নাইতে, যে শহরের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং সিরিয়াসলি রং মিস্টার সুধীর। 1 সেকেন্ড সময় দাও আমার। নিশা, এই লেটারটা আমাদের ব্রাঞ্চ থেকে হরিশবাবুর বাড়ি গেছে। ইয়েস স্যার, আমি পরশুই ডিসপ্যাচ করেছিলাম আমাদের রেগুলার কোরিয়ার থেকে। এই অ্যাড্রেস চেঞ্জের রিকোয়েস্ট কবে এসেছে? রিকোয়েস্ট কবে এসেছিল এটা তো চেক করতে হবে, কিন্তু চেঞ্জ অফ অ্যাড্রেসের ইন্টিমেশন আমি ব্যাকএন্ড অফিস থেকে পেয়েছিলাম। আর আমি সমস্ত ডিটেলস মিস্টার হরিশের অ্যাড্রেসে কোরিয়ার করে দিয়েছিলাম। কিন্তু চেঞ্জ অফ অ্যাড্রেসের রিকোয়েস্ট কে করেছিল? অ্যাকাউন্টটা যার নামে তিনি, মিস্টার হরিশ, আমার বাবা, উনি তো মারা গেছেন। আর আমি আপনাকে কোনো রিকোয়েস্ট করিনি। মিস্টার সন্দীপ, আমি আমাদের ব্যাক এন্ড অফিসে চেক করব। হোয়াট ইজ দিস ব্যাক এন্ড অফিস? এটা কি, কোথায় এটা? মাইন্ডস্পিক কনসালটেন্ট, চেন্নাই। চেন্নাই? আপনি টেনশন করবেন না, উই উইল শর্ট দিস আউট। নিশা, আমার হরিশবাবুর অ্যাকাউন্টের ফুল ডিটেল চাই। উনি আমাদের অনেক দিনের পুরনো কাস্টমার। ওকে স্যার। মিস্টার হরিশের অ্যাকাউন্ট 2 বছর ধরে ডরমেন্ট ছিল, কোনো ট্রানজাকশন হয়নি। আর অ্যাকাউন্টস ব্যালেন্স প্রায় 80 লাখ। আসলে বাবার মৃত্যুর পরে ওনার বিজনেসটাকে সামলানোর জন্য আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আপনি তো জানেন মিস্টার সুধীর যে ইমিটেশন জুয়েলারির বিজনেসে কতটা সময় দিতে হয়। হয়তো ওই জন্যই আমি ওনার পার্সোনাল অ্যাকাউন্টে নজর দিইনি। এই অ্যাড্রেস চেঞ্জের ব্যাপারটা লাস্ট উইকে এফেক্টিভ হয়েছে। ইয়েস স্যার, 12/16 ক্রিস্টিন অ্যাপার্টমেন্ট, আডিয়ার রোড, চেন্নাই। অ্যাড্রেস চেঞ্জ হবার পর 12টা ট্রানজাকশন হয়েছে, টোটাল 60 লাখ উইথড্র হয়েছে। হোয়াট আর ইউ সেইং? হাউ ইজ দিস পসিবল? ডেবিট কার্ড, চেকবুক, নেট ব্যাংকিং, পাসওয়ার্ড সমস্ত ডিটেলস নিউ অ্যাড্রেসে পাঠানো হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু আপনারা এটা কিভাবে করতে পারেন? বাবার নমিনি শুধুমাত্র আমি, আর আপনারা আমাকে না জানিয়ে এটা কিভাবে করতে পারেন? আমার মনে হচ্ছে আমাদের ব্যাক এন্ড অফিস কোথাও ভুল করেছে। স্যার, দিস ইজ ফ্রড। 60 লাখ টাকার ফ্রড।
আমার বাবার পরিশ্রমের রোজগার, আপনি স্যারকে ভুল বলছেন। নিশা, মাইন্ডস্পেক কনসালটেন্সির ভিজিলেন্স ডিপার্টমেন্টকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো। দিস ইজ রিডিকুলাস। 2 বছর ধরে আনঅপারেটেড অ্যাকাউন্ট থেকে 60 লাখ টাকা চুরি করা হয়, তাও মাত্র 1 সপ্তাহের মধ্যে। কি করে হলো এটা? অ্যাকাউন্ট হোল্ডারকে না জানিয়েই তার অ্যাড্রেস চেঞ্জ করে মুম্বাই থেকে চেন্নাই করা হয়। এমনকি মুম্বাইয়ের ব্রাঞ্চ অফিসের কাছেও এই খবরটি ছিল না। তারপর সেই অ্যাকাউন্টের চেকবুক আর ডেবিট কার্ড ইত্যাদি এই নতুন অ্যাড্রেসে করানো হয়, আর সেই অ্যাড্রেসে পাঠানো হয়, আর তারপর এই ফ্রডটা হয়। কিন্তু বাস্তবেই এত বড় ফ্রডটাকে কেউ কি করে সংগঠিত করলো? বিদ্যা, আমার কাছে একটা প্ল্যান আছে। কিরকম প্ল্যান? ডলবিয়ান্স গোল্ডের ব্যাংক অ্যাকাউন্টস। 1 মিনিট রবি, তুমি ভাবছোটা কি? প্রথমে আমাকে বলো তুমি আমার সাহায্য করবে কিনা। আগে বলো প্ল্যানটা কি? যখন আমি সিসি সফটওয়্যারে কাজ করতাম তখন আমরা এনপিসির ব্যাংক অ্যাকাউন্টস হ্যান্ডেল করতাম। তখন আমি খেয়াল করেছি যে এর মধ্যে বহু ব্যাংক অ্যাকাউন্ট বছরের পর বছর ইনঅ্যাক্টিভ থাকে। এটা তো ফ্রড। বিদ্যা, বছরের পর বছর লাখ লাখ টাকা আনইউজড থাকে, আর কেউ বুঝতেও পারবে না। আর যখন আমার টাকা রিকভার হয়ে যাবে আমি সমস্ত টাকা ওই অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবো। দেখো রবি, তুমি আমার খুব ভালো বন্ধু, কিন্তু এটা খুব খারাপ, আর আমি আমার রেপুটেশন রিস্কে আনতে দেব না। 20 বছরের বন্ধুত্ব আমাদের। তুমি কি ভাবছো আমি চাই তোমার নাম খারাপ হোক বা তোমার রেপুটেশনটা কোনোভাবে নষ্ট হোক? কিন্তু রবি, ধরা পড়ে যাব। এরকম কিছু হবে না। দেখো, তুমি আমাকে সেই সব অ্যাকাউন্টের ইনফরমেশন দাও যেগুলো মাসের পর মাস, বছরের পর বছর ইনঅ্যাক্টিভ থাকে। দ্যাটস ইট। বাকি সবকিছু আমি সামলে নেবো বিদ্যা। এন্ড আই রিপিট, তোমার কিচ্ছু হবে না, তোমার নাম এর মধ্যে আসবে না। রবির সঙ্গে দেখা করতে গেছিলে? তুমি ভেতর থেকে লক করো কেন? তুমি জানোই তো যে আমার কাছে চাবি থাকে। রবির সঙ্গে দেখা করতে গেছিলাম আমি। আর্জেন্টলি দেখা করা ছিল, ও মুশকিলে আছে। আর আমার ফোনটা একবার ধরার সময়ও পেলে না তুমি, হ্যাঁ? আর ধরলে সেই একই কথা বলতে, রবির সাথে আছো, কি করছো, কখন আসবে। দেখো কি তুমি, আনন্দ, আমরা একে অপরকে 7 বছর ধরে চিনি, একসাথে কাজ শুরু করেছি, প্রেম করেছি, বিয়ে করেছি। আমি শুধু তোমাকে ভালোবাসি আনন্দ। রবি শুধু আমার খুব ভালো বন্ধু, ও আমার ভাইয়ের মতো। দেখো আমি তোমাকে কখনো বলিনি রবির সাথে তোমার অ্যাফেয়ার চলছে, আর কখনো আমি এমন ভাবিও নি। দেখো আমি তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি যেটা তুমি বুঝতে চাইছো না। রবি শুধু তোমার টাকার উপর নজর রয়েছে। তুমি আজ পর্যন্ত ওকে এত টাকা দিয়েছো, কিন্তু ও তার মধ্যে 1 টাকাও তোমাকে ফেরত দেয়নি। দেখো তুমি আমার স্ত্রী, ভালোবাসি তোমাকে। আমার কি এটুকু অধিকার নেই যে তোমাকে এই ধরনের সমস্যা থেকে বার করি? প্রত্যেকবার ভাবি, নিজেকেও বোঝাই যে তোমাকে আটকাবো না। দেখো আমাদের নিজের পরিবার তৈরি হওয়ার আগে আমি ভাঙতে দিতে চাই না। Believe me. তুমি টেনশন নিও না মা, সব ঠিক হয়ে যাবে। তোর কাকার সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু ও এখনো বলছে 1 পয়সাও দেবে না। তুমি ওকে কেন ফোন করেছিলে মা? ভুলে যাও, আমার কাকা আর তোমার দেওর কিচ্ছু নয়, আমাদের মরে গেছেন। তোমার বাবার উচিত ছিল মৃত্যুর আগেই টাকা পয়সার ব্যাপারটা মিটিয়ে নেওয়ার, কিন্তু উনি হয়তো ভাবতেই পারেনি যে ওনার নিজের ভাই আমাদের সাথে এইরকম করবে। একটু টাইম লাগছে রবি। এই ডলবিয়ান্স গোল্ড ব্যাংকের লাখেরও উপর অ্যাকাউন্ট আছে গোটা দেশে। শোনো না বিদ্যা, তুমি আমাকে কয়েকটা অ্যাকাউন্টের ডিটেল দিয়ে দাও না, আমি নিজের মতো করে লিস্ট বানিয়ে নিচ্ছি। লিস্ট অফিস থেকে বাইরে বের করা সম্ভব না। বিদ্যা, পেন ড্রাইভে লোড করতে পারো তো? পেন ড্রাইভ অফিসের ভেতরে আনা বারণ, স্ট্রিক্ট চেকিং হয় এখানে। তুমি মাইন্ডস্পিক কনসালটেন্টের সিনিয়র এমপ্লয়ি, তুমি রাতে অফিস যেতেই পারো, আর পেন ড্রাইভ অফিসের ভিতরে কিভাবে নিয়ে যেতে হয় ইউ নো ইট, রাইট? ঠিক আছে, ট্রাই করছি। দেখো আই এম সরি, সেই দিন রাতে আমি একটু বেশি বলে ফেলেছিলাম। ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। তো রবি কেমন আছে? ঠিক আছে। হ্যাঁ আনন্দ, বলো। কোথায় তুমি? অফিস যাচ্ছিলাম। এখন? হ্যাঁ, কাজের একটু বেশি ওভারলোড ছিল, কাল সকালের মধ্যেই কাজ শেষ করতে হতো। কিন্তু তুমি তো আমাকে একবারও বলোনি।
আনন্দ, তুমি ঘুমোচ্ছিলে তাই আমি ভাবলাম তোমার ডাকাটা ঠিক হবে না। আচ্ছা শোনো, গুড নাইট, কাল সকালে দেখা হবে। হ্যাঁ আনন্দ, বলো। রবি, আমি খুব ভালো করে জানি যে তুমি প্রত্যেকবারের মতো এবারেও একটা বড় দেনায় ডুবে গেছো, আর এইবার এমন ডুবে গেছো যে তোমার বেস্ট ফ্রেন্ড বিদ্যাও তোমাকে বার করতে পারবে না। অ্যাম আই রাইট? অ্যাবসলিউটলি রাইট আনন্দ। যদি বিদ্যা না থাকতো তাহলে আমি তখন ফিনিশ হয়ে যেতাম। তুমি আমার স্ত্রীর ক্যারিয়ার শেষ করার কথা ভাবছো না তো? আনন্দ, হোয়াট ডু ইউ মিন? রবি, কেন জানি না আমার বারবার এমন মনে হচ্ছে যে তুমি আমার স্ত্রীকে ভুল বোঝাচ্ছ। তুমি নিশ্চয়ই ওকে দিয়ে এমন কিছু করাতে চাইছো যেটা যেটা খুব বাজে হবে। না না আনন্দ, ট্রাস্ট মি, আমি এরকম করতেই পারি না। আমি তোমার কথা বিশ্বাস করার জন্য ফুল ট্রাই করব। বাই। হ্যাঁ রবি, ট্রান্সফার হয়ে গেছে। ডলবি অ্যান্ড স্কোল ব্যাংকের সারা দেশে কয়েকশো ব্রাঞ্চ আছে, যাতে এরকম হাজারো অ্যাকাউন্ট আছে যেগুলো কয়েক যুগ ধরে ডরমেন আছে, মানে সেগুলোতে কোনো রকম ভাবে কোনো ট্রানজ্যাকশন হয়নি। এই অ্যাকাউন্টে টাকা একইভাবে পড়েছিল অনেক বছর ধরে। শেষমেশ রবি এইরকমই একটা অ্যাকাউন্ট বেছে নেয়, মিস্টার হরিশের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে 2 বছর ধরে কোনো অ্যাক্টিভিটি ছিল না, আর এই অ্যাকাউন্টের ব্যালেন্সও বেশ বড় ছিল। এই দেখো। মিস্টার হরিশ? হ্যাঁ, মুম্বাইয়ের একখানা অ্যাকাউন্ট। 2 বছর ধরে একটাও ট্রানজ্যাকশন হয়নি। পুরো 80 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। রবি, এটা খুব রিস্কি হবে, কি করে করবে? কি রিস্ক হবে? 2 বছর ধরে টাকাগুলোর উপর ধুলোর আস্তরণ পড়ে রয়েছে। এতগুলো টাকা পড়ে থেকে লাভ কি? কারোর কিছু যায় আসে না, কেউ মনিটরও করছে না। আর সব থেকে বড় ব্যাপার হলো যে অ্যাকাউন্ট হোল্ডার মিস্টার হরিশ চিরদিনের জন্য ডরমেট হয়ে গেছে। আই মিন 2 বছর আগে অফ। তুমি কি করে জানলে এটা? হরিশবাবু তো মারা গেছেন ও গড, কবে? 2 বছর আগে। আই এম সো সরি ম্যাডাম। বিদ্যা, আমি সবকিছু খোঁজ নিয়ে নিয়েছি, সব ঠিক আছে। কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুমি কি করে বের করবে? নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, চেকবুক। হ্যাঁ, কিন্তু এগুলো তো সব মিস্টার হরিশের ফ্যামিলির কাছে হবে, মানে যারা ওর নমিনি। মিস্টার হরিশের নতুন ফ্যামিলি এখন আমি। একটা কাজ করো, এই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস চেঞ্জ করে দাও, আর নতুন অ্যাড্রেসে ডেবিট কার্ড আর চেকবুক পাঠিয়ে দাও। তখন আমি ওই অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবো, আর যেই আমার কাজ শেষ হয়ে যাবে আমি টাকা রিট্রান্সফার করে দেবো। সিম্পল। কি সিম্পল রবি? কি করে হবে? হবে বিদ্যা, দেখো। চেঞ্জ অফ অ্যাড্রেসের রিকোয়েস্টটা ব্রাঞ্চ অফিসে যাবে, রাইট? তারপর ব্রাঞ্চ সমস্ত ডকুমেন্টস কালেক্ট করবে, আর একটা আউটসোর্স এজেন্সি ভেরিফাই করবে। তারপরে সেই সমস্ত পেপারস তোমার কোম্পানি মানে ব্যাক এন্ড অফিসে আসবে। মানে যা কিছু চেঞ্জেস হওয়ার হবে এখানে তোমার মাইন্ডস্পিক কনসালটেন্টের অফিসে হবে, আর চেকবুক আর ডেবিট কার্ডটা তুমি ডিসপ্যাচ করবে। কিন্তু 2 বছর আগে মারা গেছেন যিনি, চেঞ্জ অফ অ্যাড্রেসের রিকোয়েজিশন উনি কি করে পাঠাবেন? 1 মিনিট। এই দেখো, এটা ওনার ই সিগনেচার। এবার এটাকে কপি করা তো কোনো রকেট সায়েন্স নয়। মানে ফর্জারি? বিদ্যা, এতে কারো কোনো ক্ষতি হচ্ছে না, আমি শুধু টাকার উপর থেকে ধুলোগুলো ছড়াচ্ছি। আর শোনো, আমরা এই সিগনেচারটাকে কপি করে ওইখানে ইউজ করব। কিন্তু সমস্ত পেপারস আগে ব্রাঞ্চে যায়, তারপর আউটসোর্স এজেন্সির কাছে যায়, তারপর ওখান থেকে পুরনো অ্যাড্রেসে গিয়ে ভেরিফাই করে। এই সমস্ত প্রসিডিউর স্কিপ করে দাও, ব্যাপারটা এতদূর গড়াবেই না। তুমি সোজা নিজের অফিস থেকে অ্যাড্রেসটা চেঞ্জ করবে, আর তারপর নিজের অফিস থেকে নতুন অ্যাড্রেসে চেকবুক আর ডেবিট কার্ডটা ডিসপ্যাচ করে দেবে। আমি যখনই সেগুলো পাবো আমি ওই অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে নেবো, আর আমার কাজ হয়ে যাবে বিদ্যা। কিন্তু মিস্টার হরিশের অ্যাকাউন্ট মুম্বাই ব্রাঞ্চের, আর ওটা আমার আন্ডারে পড়ে না, আর আমি নিজের কম্পিউটার থেকে ওখানে লগ ইন করতে পারবো না। মুম্বাই ব্রাঞ্চের ইনচার্জকে মেঘনা। তো পাসওয়ার্ড চেয়ে নাও মেঘনার কাছ থেকে, বলে দাও যে তোমার সার্ভার ডাউন আছে। কেউ নিজের পাসওয়ার্ড ডিসক্লোজ করে না, এটা তুমিও জানো। কারণ পৃথিবীতে কেউ এরকম কাজ কখনো সাহস করে করেনি। চাও ওর কাছ থেকে। মেঘনা তোমার বন্ধু, আর তোমার উপর কেন সন্দেহ করবে?
অফিসে আসবি না নাকি? না ইয়ার, ছুটি নিয়েছি, কন্যাকুমারী যাচ্ছি। অ্যাকচুয়ালি একটা হেল্প দরকার ছিল মেঘনা। হ্যাঁ বল। আমার সার্ভারটা ডাউন আর কিছু আর্জেন্টলি অ্যাকাউন্টস প্রসেস করার ছিল। আমি কি তোর আইডি আর পাসওয়ার্ডটা কিছু সময়ের জন্য ইউজ করতে পারি প্লিজ? বিদ্যা না, আই মিন ইটস নট অ্যালাউড, রাইট? আই নো, বাট একটু আর্জেন্ট। কিছু প্রিভিলেজ কাস্টমারের অ্যাকাউন্ট প্রসেস করা ছিল আর কাল হেড অফিস পাঠানো ছিল, যেটা এখনো যায়নি। আমি আর কারোর থেকে হেল্প চাইতেও পারবো না আর বসকে বলতেও পারবো না যে আমার কাজটা হয়নি। আই নিড ইউর হেল্প মেঘনা, প্লিজ 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 মেঘনা প্লিজ। আচ্ছা ওকে ওকে ওকে, এটাই শেষবার না, এরপর আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। টোটালি, আই প্রমিস আমি কাউকে বলবো না। আচ্ছা ঠিক আছে, আমার আইডি নোট কর। ইটস PXC_NEJ। আর পাসওয়ার্ড? পাসওয়ার্ড রাঘবন। হ্যাঁ রবি, ওই নতুন অ্যাড্রেসটা। 12/16 SN অ্যাপার্টমেন্টস, আরডিআর রোড, চেন্নাই। 1 মাসের জন্য এই ফ্ল্যাটটা আমি ভাড়ায় নিয়েছি। চেঞ্জ অফ অ্যাড্রেস 2 দিনে এফেক্টিভ হয়ে যাবে, নর্মালি এতটা সময় লাগে। কিন্তু সিচুয়েশন তো নর্মাল নয়। তুমি মেঘনার অ্যাকাউন্ট থেকে লগ ইন করো আর প্রসেসটা তাড়াতাড়ি করো। 12 ঘন্টায় হতে পারে। তুমি ব্যাকএন্ডে আছো, তোমাকে কেউ কোনো প্রশ্ন করবে না। ওকে। বিদ্যা, তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছো, আমার মাকেও বাঁচিয়ে দিয়েছো। তোমার এই হেল্প আমি সারা জীবন ভুলবো না। আমার খুব ভয় করছে। আমি আজ পর্যন্ত কোনো ভুল কাজ করিনি। আমি কারোর জন্য এরকম করি না আর কখনো করব না। ডোন্ট ওয়ারি বিদ্যা, কেউ কিচ্ছু জানতে পারবে না, ট্রাস্ট মি। রবি বিদ্যাকে ম্যানিপুলেট করে একটা অদ্ভুত ধরনের ব্যাংকিং স্ক্যাম করেছিল। ওর মনে হয়েছিল যে এই প্ল্যানটা ফুল প্রুফ ছিল। এই দুজন খেলোয়াড় এই খেলার সব রুল জানতো আর সেই লুপ হোলগুলোও জানতো যার বেসিসে এই ফ্রডটা করা হয়েছে। কিন্তু এই খেলোয়াড়রা কিছু ছোট বেসিক রুল জানতো না, যে যখনই অ্যাড্রেস চেঞ্জ করা হয় তখনই ব্যাংক কনফার্মেশন নোটিশ নতুন আর পুরনো দুটো অ্যাড্রেসেই পাঠিয়ে দেয়। রবি আর বিদ্যা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি যে ওদের ফ্রড ধরা পড়ে যাবে আর ওরা দুজন ফেঁসে যাবে। নিশা, মাইন্ডস্পেক কনসালটেন্সির ভিজিলেন্স ডিপার্টমেন্টকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো। কিন্তু স্যার, যদি কোনো ক্রস ভেরিফিকেশন নাই হয়ে থাকে তাহলে এটা হলো কি করে? হয়েছে মিস্টার মেনন, তাই তো বলছি। ভেরিফিকেশন ছাড়াই সব হয়েছে। 60 লাখ সাফ করা হয়েছে ডরমেন্ট অ্যাকাউন্ট থেকে। ও মাই গড! আমার ASAPU সার্ভারের ডিটেল চাই, যেখান থেকে এই চেঞ্জগুলো করা হয়েছে। অত্যন্ত সিরিয়াস ফ্রড এটা, আর তাড়াতাড়ি এটাকে ধরা চাই। হ্যাঁ নিশ্চয়ই। স্যার, আপনি প্লিজ একটা আমাকে ফর্মাল কমপ্লেন পাঠিয়ে দিন। তোমার ইমেল চেক করো, পাঠিয়ে দিয়েছি। মিস্টার সন্দীপ, কি বলবো, সরি বলতেও লজ্জা করছে। স্যার, আপনারা ভেবেছেন যে ব্যাংক অ্যাকাউন্টে 80 লাখ টাকা রয়েছে বলে আমরা নিশ্চয়ই ধনী, কিন্তু একমাত্র আমি জানি যে বাবা কি করে রক্ত জল করে এই বিজনেসকে দাঁড় করিয়েছেন। ডোর টু ডোর ঘুরেছেন ইমিটেশন জুয়েলারি বিক্রি করতে, তবেই ব্যবসাটা গড়ে উঠেছে। যে কোনো অ্যাকাউন্ট, বিশেষ করে যাতে এতটা অ্যামাউন্ট আছে, কখনো ডরমেন্ট রাখা উচিত নয়। টাইম টু টাইম সেটাতে ট্রানজাকশন হওয়া উচিত, আর অ্যাকাউন্টও চেক করা উচিত। যদি এই কাজটা আমাদেরই করতে হয় তাহলে ব্যাংক কি করলো? ব্যাংকে পাবলিকের টাকা সিকিউর কি না? আর যদি নাই থাকে তাহলে আপনাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বারবার ফোন করেন না কেন? আমাদের ইমেল কেন পাঠান না যে স্যার আপনার অ্যাকাউন্ট ডরমেন্ট রয়েছে, ট্রানজাকশন করুন প্লিজ? অথচ হোম লোন, কার লোন, অন্য অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আপনাদের কাস্টমার কেয়ারের লোকেরা আমাদের উপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে। তাহলে এই ব্যাপারটাই কেন হবে না? বাবার মৃত্যুর পর আপনারা যদি বলতেন আমরা অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতাম, টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করে দিতাম। আমি আপনার রাগের কারণ বুঝতে পারছি, কিন্তু বিলিভ মি, দিস ইজ দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। এটা ক্রিমিনাল অ্যাক্ট স্যার। আপনাদের ব্যাংকিং আর ই ব্যাংকিং এর ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে এটা। ভাগ্যিস চিঠিটা আমার হাতে পড়ে গিয়েছিল, তাই না হলে আমরা ফ্রডের ব্যাপারে জানতেই পারতাম না, আর আপনিও জানতে পারতেন না।
স্যার, মিস্টার হরিশের অ্যাড্রেস চেঞ্জ রিকোয়েস্ট যে সার্ভার থেকে অ্যাপ্রুভ করা হয়েছে তার আইপি অ্যাড্রেসটা হলো 1.345.1.A.BRF.435। লগ ইন আইডিটা কার? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মেঘনা, তোমাকে আমাদের সাথে যেতে হবে। কেন? বললাম না চলো। লাঞ্চ করছি, একটু পরে আসছি। কিসের এত তাড়া? যাবে না টানতে টানতে নিয়ে যাবো। চলো। হয়েছেটা কি কিছু জানো? আমি কি করে জানবো কি হয়েছে? মেঘনা, লগ ইন তোমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে হয়েছে। অ্যাড্রেস চেঞ্জও এই আইডি দিয়েই হয়েছে। মানি ট্রান্সফারও তোমার আইডি আর পাসওয়ার্ড দিয়েই হয়েছে। স্যার এই সোয়ার স্যার, আমি এইসব কিছু করিনি। সত্যি বলো মেঘনা, প্লিজ। সেটা তোমার পক্ষেই ভালো। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। সত্যি বার করার আইডি আর পাসওয়ার্ড দুটোই পুলিশের কাছে আছে, কিন্তু তারাই তোমার মুখ খোলাবে। হোয়াট? বিদ্যা, তুমি কি বলছো? বলেছিলাম না আমি ধরা পড়ে যাব। মেঘনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, এবার আমাদের পালা। টেনশন নিও না, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। টেনশন নেব না। পুলিশকে কি বলবো আমি? ওরা এক্ষুনি আমার কাছে পৌঁছে যাবে। বিদ্যা, ওরা মেঘনার আগে বেশি এগোবে না। আরো যতই বলুক যে ও তোমায় পাসওয়ার্ড ফোনে দিয়েছিল, তা তুমি অস্বীকার করে দিও। ও আমার ফ্রেন্ড, ইনোসেন্ট, ওর জেল হয়ে যাবে। ঠিক আছে, সবকিছু বলে দিও। তারপর আমার জেল হয়ে যাবে বিদ্যা, আর তোমারও হয়ে যাবে। আনন্দের কথা ভাবো, ওর কি হবে? বিদ্যা ওকে কোম্পানি থেকে বার করে দেবে, আমরা 3 জন শেষ হয়ে যাব। বিদ্যা, শুধু এটা ভাবো যে মেঘনার ব্যাড লাক, ব্যাস। এসব কি হচ্ছে আমার সাথে? দেখো বিদ্যা, এরকম করলে কিচ্ছু হবে না। আমার কথাটা ভালো করে বোঝো প্লিজ। আমি আছি তো, আমি সবকিছু ঠিক করে দেবো। দেখো, পুলিশ তোমার কাছে অবধি পৌঁছাবে না। আই অ্যাসিওর ইউ, ভরসা রাখো, ঠিক আছে? ওকে, আইল কল ইউ ব্যাক। ওকে। শিট। ফ্রড করেছে। মেঘনা ফ্রড করেছে, এমনই অফিসে বলছে সবাই। কাজে মন দিয়েছিলাম তাই শুনিনি আমি। বিদ্যা, বিদ্যা কি হলো? টেল মি বিদ্যা, হোয়াট হ্যাপেন্ড? বিদ্যা, গেম ইজ ওভার। স্যার আপনি এটা কি বলছেন? হোয়াট গেম? স্যার, এই মেয়েটাকে অ্যারেস্ট করুন। ও আমাদের একটা কাস্টমারের সঙ্গে ফ্রড করেছে, ডলবিয়ান স্কোল ব্যাংক। ও কিছু বলতে চাইছে না, কিন্তু আমাদের কাছে কংক্রিট এভিডেন্স আছে। স্যার প্লিজ স্যার, স্যার আপনি প্লিজ। মেঘনা, ওয়ান লাস্ট চান্স। যদি এখানে বলো তাহলে তোমার পক্ষেই ভালো, নাহলে পুলিশ স্টেশনে কি হতে পারে তা তুমি ভালো করে জানো। স্যার আই এম নট ডান স্যার, প্লিজ স্যার। স্যার এক মিনিট স্যার, স্যার এক মিনিট। স্যার স্যার এইসব কোন দিন হয়েছে স্যার? 13ই আগস্ট। স্যার 13 থেকে 18ই আগস্ট পর্যন্ত আমি লিভে ছিলাম স্যার। স্যার আই ওয়াজ ইন কন্যাকুমারী। আর স্যার 13 আগস্টে তো আমাকে বিদ্যা ফোন করেছিল, আর ও আমার থেকে আমার আইডি পাসওয়ার্ড চেয়েছিল স্যার। আমার সার্ভারটা ডাউন আর কিছু আর্জেন্টলি অ্যাকাউন্টস প্রসেস করার ছিল। আমি কি তোর আইডি আর পাসওয়ার্ডটা কিছু সময়ের জন্য ইউজ করতে পারি প্লিজ? মেঘনা, এটা রিয়েল লাইফ।
কোনো বি গ্রেড ফিল্ম বা টিভি সিরিয়াল নয় যে তুমি যা কিছু বলবে তাই আমরা মেনে নেবো। ইউ থিঙ্ক উই আর স্টুপিড? স্যার স্টুপিড তো আমি ছিলাম স্যার। স্যার ও আমার সিনিয়র। আর ওই দিন যখন ও আমাকে ফোন করেছিল তখন ও খুব রিকোয়েস্ট করছিল। স্যার ও বলেছিল যে ও সার্ভার ডাউন। স্যার ও ঠিকই বলছে, 13 থেকে 18 মধ্যে মেঘনা ছুটিতে ছিল। বললি স্যার মেঘনাকে যেতে দিন, যা কিছু করেছি আমি করেছি। বিদ্যা, আই এম শকড। শেষ পর্যন্ত তুমি, তাও এতগুলো বছর চাকরির পরে 60 লাখ টাকার জন্য তুমি সারা জীবনটা বরবাদ করে দিলে। কেন করলে সব? টেল মি। বিদ্যা, এটা কি তুমি ওই রবির জন্য করেছো? বিদ্যা রবিকে যেই ফ্রড ধরা পড়ার খবর দেয়, রবি তখনই উধাও হয়ে যায়। পুলিশ এখনো পর্যন্ত ওকে ধরতে পারেনি। বিদ্যার স্বামী আনন্দ নিজের স্ত্রীকে জেল থেকে বার করার জন্য পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বিদ্যার এখনো পর্যন্ত বেইল হয়নি। প্রত্যেকবার তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়, কারণ এই অপরাধে তার সহযোগী এখনো ফেরার। বিদ্যা শকড হয়ে আছে যে রবি তাকে এইভাবে ফাঁসিয়ে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। মেঘনার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়, নিজের সার্ভার লগ ইন আইডি আর পাসওয়ার্ড আইডি কারোর সাথে শেয়ার করার জন্য। যে কোনো কোম্পানিতে ওটা হলো একটা অনেক বড় সিকিউরিটি রিস্ক। মিস্টার সঞ্জীব নিজের টাকা ফেরত পাওয়ার জন্য আইনি পদ্ধতি অবলম্বন করা শুরু করে দিয়েছেন। উনি মেঘনা, রবি আর বিদ্যার সঙ্গেই ডলবি অ্যান্ড স্কোল্ড ব্যাংকেও অপরাধী বলে মনে করেন। ফ্রড করে লুট করা 60 লাখ টাকা এখনো পর্যন্ত ট্রেস হয়নি। যখন একটা অ্যাকাউন্ট কয়েক যুগ ধরে ইউজ হয় না, তখন সেই অ্যাকাউন্টকে ডরমেন্ট মানে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। ইনঅ্যাক্টিভিটির ডিউরেশন ব্যাংক টু ব্যাংক ডিপেন্ড করে। এই অ্যাকাউন্টটাকে আবার অপারেশনাল বানাবার জন্য অ্যাকাউন্ট হোল্ডারকে অনেক ধরনের আইডেন্টিফিকেশন ডকুমেন্ট সাবমিট করতে হয়। ভেরিফিকেশনের অনেকগুলো প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়। আজকালকার ব্যাংকিং সিস্টেমে পার্সোনাল ডিটেল ভেরিফাই করার জন্য আলাদা আলাদা পদ্ধতি থাকে। বেশিরভাগই এই কাজগুলো আউটসোর্স করা হয়। সোজা ভাষায় এর মানে হলো যে আপনার আর আমার ব্যাংক অ্যাকাউন্টের এখন অনেকগুলো চাবি, আর এই সমস্ত চাবি আলাদা আলাদা হাতে আছে। আজকের এই কেসে এত বড় ফ্রড শুধু এই জন্যই হতে পারলো কারণ কাস্টমারের অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিটা একটা আউটসোর্স ব্যাক এন্ড কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভের হাতে ছিল। আর সেই জন্যই এই এক্সিকিউটিভের দ্বারা মাঝখানের সমস্ত আইডেন্টিফিকেশন প্রসিডিওর, সেই সব লক অ্যান্ড কেস বাইপাস করা হয়। আর স্বাভাবিক বিষয় হলো যে অ্যাকাউন্ট হোল্ডার এই ফ্রডের আন্দাজ করতে পারেনি। আর লুটেরাদের মাস্টার স্ট্রোক এটাই ছিল যে ওরা এমন একটা ডরমেন্ট মানে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বাছে যাতে প্রচুর পরিমাণে ক্যাশ ছিল আর অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়েছিল। অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং এর মাধ্যমে ব্যাংক যদি পার্সোনালাইজের মাধ্যমে আপনার হাতের মুঠোয় চাঁদও এনে দেওয়ার কথা বলে, তাহলেও আপনার নিজের অ্যাকাউন্টকে কখনোই ইনঅ্যাক্টিভ হতে দেওয়া উচিত নয়। আজকের এই কেসটা একটা বার্তা যে আপনার কোনো অ্যাকাউন্টকেই দীর্ঘ সময় ধরে ইনঅ্যাক্টিভ রাখবেন না। মাঝে মাঝে নিজের স্টেটমেন্ট চেক করুন, ট্রানজ্যাকশন চেক করুন, আর যদি সামান্যতম গোলমাল চোখে পড়ে তাহলে দ্রুত রিপোর্ট করুন, অ্যাকশন নিন। সেই ফ্রেন্ডলি ব্যাংক ম্যানেজারের যুগ চলে গিয়েছে, যার কেবিনে আপনি চা খেয়ে আপনার ব্যাংকিং এর সমস্ত প্রবলেমের সলিউশন পেয়ে যেতেন। বাড়তে থাকা জনসংখ্যা, বুমি ইকোনমি, এই দুটো মিলে পুরো ব্যাংকিং ব্যবস্থাটাকে বদলে দিয়েছে। ইন্টারনেট, ক্রেডিট কার্ড, ফোন এখন ব্যাংকিং এর মুখ্য স্তম্ভ হয়ে গিয়েছে। কিন্তু সমস্ত কাস্টমার এই নতুন সিস্টেমে অবগত নয়। প্রয়োজন হলো আমরা সবাই এই নতুন টেকনোলজির সঙ্গে নিজেদের আপডেট করি। অতীত দিনের জন্য নস্টালজিক হয়ে পড়লেও আমাদের আজকের প্রবলেম তো সলভ হওয়ার নয়। আবার অন্যদিকে ব্যাংকে কর্মরত 20-30 বছরের যুবকদের নিজেদের আগের জেনারেশনের কাস্টমারদের সঙ্গে আরও সেন্সিটিভভাবে ব্যবহার করা উচিত, আর তাদের টেকনোলজি বোঝার আর প্র্যাকটিস করার জন্য সহজ উপায় বলা উচিত। টেকনোলজির চাকা ঘুরে গিয়েছে। ই ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ফোন ব্যাংকিং এগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আমাদের সবার জন্য ভালো হবে যে আমরা এই নতুন সিস্টেমটাকে ভালোভাবে বুঝি আর সেটাকে কন্ট্রোল করি, যাতে সিস্টেম ফেলিওরের ইমার্জেন্সিতে আমরা নিজেদের অসহায় না মনে করি। আর সামনের ই লুটেরার দল যেন একটা ক্লিকের মাধ্যমে আমাদের ভবিষ্যৎটা সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক না করে দেয়। ক্রাইম পেট্রোল আপনাদের সাথে আবার দেখা হবে আরও একটা নতুন এপিসোডের সাথে।